আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জেনারেল পার্টের বাংলাদেশ বিষয়াবলী অংশটা। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং একই সাথে আপনারা দেখতেও পারবেন যে ব্যাখ্যা সহকারে দেওয়া হয়েছে। আর এটা সম্পূর্ণ যে অ্যান্সারটা আমি দেখাবো সেটা হচ্ছে লাইভ এমসিকিউ এর সৌজন্যে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান বিভাগের। তমুদ্দুন মজলিস ছিল একটা সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশের যে ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। এরপর হচ্ছে এখানে আরও কিছু প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, আরও কিছু তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। তারপর যে পরের প্রশ্নটা, বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, যেটা সেটাই হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৮১ সাল থেকে ২৬শে মার্চ জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এরপর হচ্ছে বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ যে দিবসগুলো রয়েছে দেখেন, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় বিজয় দিবস। ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২ মার্চ হচ্ছে জাতীয় পতাকা দিবস এবং ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস। এরপর আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের যে প্রশ্নটা সেটা হলো এখানে দেখেন ৪৩ নাম্বার যে প্রশ্নটা দেখেন, নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই? সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড হচ্ছে 7 সিস্টার্সের মধ্যে অন্যতম। নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই। এখানে আরও কিছু তথ্য আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো পরীক্ষায় এসে থাকে। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি, ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 30টি, মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা 3টি এবং রাঙ্গামাটি জেলার সাথে ভারত উভয় রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মায়ানমার দুইটা দেশেরই সীমান্ত রয়েছে। ভারত বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য ৪,১৪২ কিলোমিটার। এটি পৃথিবীর ৫ম দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা। বাংলাদেশের সাথে ভারতের মোট 5টি রাজ্যের সীমান্ত রয়েছে। সেই রাজ্যগুলো হলো আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। এরপর আয়নাঘর কি? আয়নাঘর হচ্ছে গোপন কারাগার। আয়নাঘর সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন, তো আমি বিস্তারিত আর বলছি না। তারপর পরের প্রশ্নে চলে যাচ্ছি। বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? শিক্ষার অধিকার। শিক্ষার অধিকারের কথা কিন্তু সংবিধানে উল্লেখ করা হয়নি, যে কারণে এটি সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের মধ্যে নেই। তবে মানুষের যে 5টা মৌলিক অধিকার রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সেখানে শিক্ষাটা উল্লেখ করা হয়েছে। আর সংবিধানের যে প্রথম 10টা অনুচ্ছেদ সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে, এগুলো আমি পড়ছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে যে আপনার সংবিধানে 11টি অধ্যায়ে কোন অধ্যায়ে কিসে আলোচনা করা হয়েছে একটু বলি। প্রথম অধ্যায়ে প্রজাতন্ত্রের ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার। চতুর্থ অধ্যায়ে নির্বাহী বিভাগ। পঞ্চম অধ্যায় আইনসভা। ষষ্ঠ অধ্যায় বিচার বিভাগ। সপ্তম অধ্যায় নির্বাচন যেহেতু সামনে, তো সপ্তম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। অষ্টম অধ্যায় হচ্ছে মহাহিসাব, নিরীক্ষক ও নিয়ন্ত্রক। নবম অধ্যায় বাংলাদেশের কর্মবিভাগ। দশম অধ্যায় সংবিধান সংশোধন এবং একাদশ অধ্যায় বিবিধ। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল রয়েছে 7টি এবং মোট অনুচ্ছেদ রয়েছে 153টি। আচ্ছা, এরপর 46 নম্বর প্রশ্ন, কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখককে? এটি হচ্ছে আবুল মনসুর আহমেদ, তিনি হচ্ছেন এই বইটির লেখক এবং ওনার সম্পর্কে আরও কিছু বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। এরপর হচ্ছে এখানেও কিছু রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, তার স্মৃতিকথা, আত্মকথা, আমার দেখা রাজনীতির 50 বছর, শের বাংলা হইতে বঙ্গবন্ধু, এগুলো খুবই বিখ্যাত স্মৃতিকথা। এবং ব্যঙ্গ রচনা রয়েছে কি? আয়না, ফুড কনফারেন্স, গালিভরের সফরনামা এবং উপন্যাস হলো সত্য মিথ্যা, জীবন ক্ষুধা, আবে হায়াত। এরপর 47 নম্বর প্রশ্ন, 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ অত্যন্ত বিখ্যাত একজন মানুষ এবং অত্যন্ত পরোপকারী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। এখানে আরও কিছু বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন। বঙ্গভঙ্গের কিছু কথা উল্লেখ করা হয়েছে। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। আচ্ছা, এরপর আমি পরের প্রশ্নে যাচ্ছি, 48 নম্বর প্রশ্নে। 48 নম্বর যে প্রশ্নটা এই যে এখানে আছে, সংবিধান থেকে এসেছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? হাউস অব দ্য নেশন। হাউস অব দ্য নেশন হচ্ছে জাতীয় সংসদের ইংরেজি নাম।
সংবিধানের পঞ্চম ভাগে আইনসভার কথা উল্লেখ রয়েছে। সংবিধানের 65 নং অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং বাংলাদেশ সংসদে মোট আসন সংখ্যা 350টি। সংবিধানের 72 নং অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা হয় এবং 60 জন সদস্য উপস্থিতিতে কোরাম অনুষ্ঠিত হয়। এরপর জিএসপি মানে কি? জিএসপি মানে হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। জিএসপি শব্দের অর্থ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স এবং এটা সম্পর্কে এখানে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন। তারপর 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি ছিল? দ্বিস্তর বিশিষ্ট সংসদ। দ্বিস্তর বিশিষ্ট সংসদ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল। আর একই সাথে আরেকটা জিনিস বলে রাখি, যে সংস্কার কমিশন গঠিত হয়েছে সেটা তার সংখ্যা হচ্ছে 11, টোটাল 11টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা। এরপর হচ্ছে 51 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন? রাষ্ট্রপতি। এখানে আপনারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের যে তালিকা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মোট হচ্ছে 25টা পদক্রম রয়েছে, এটাও পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। টোটাল হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে 25টা পদক্রম রয়েছে। এরপর পাকিস্তানের 1970 সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? ছিলেন হচ্ছে বিচারপতি সাত্তার। বিচারপতি সাত্তার হচ্ছে ওই সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এবং একই সাথে এখানে আপনারা কিছু তথ্য দেখতে পাচ্ছেন। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ হচ্ছে টোটাল 169টা আসন 167টা আসনে জয়লাভ করেছিল। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যেটা হচ্ছে 1949 সালে প্রতিষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের নেতা। তার কন্যা শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, এরপর হলো বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? মৌলভীবাজার। এটা দেখেন এখানে টোটাল মৌলভীবাজারে চা বাগানের সংখ্যা 90টি এবং বাংলাদেশের চা বোর্ড কর্তৃক নিবন্ধিত মোট চা বাগানের সংখ্যা 170টি। তারপরে আমি পরের প্রশ্নে যাচ্ছি। এখানে যে তথ্যগুলো আছে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি সবগুলো পড়ছি না, আপনারা এটা ভিডিওটা স্কিপ করে অথবা পজ করে আপনারা এখান থেকে তথ্যগুলো নোট করে নিতে পারেন। তারপরে আমি চলে যাচ্ছি 54 নম্বর প্রশ্নে। 54 নম্বর প্রশ্নটা হচ্ছে কি এখানে, যে চীন ভারত বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? ইয়ারলাং সাংপো। যে ব্রহ্মপুত্র নদটা এসেছে সেটা হলো চীন ভারত এবং বাংলাদেশে এটা প্রবাহিত হয়েছে এবং চীনে এটা ইয়ারলাং সাংপো নামে পরিচিত। আর চীনের সবচেয়ে বড় নদী কোনটা? চীনের সবচেয়ে বড় নদী হচ্ছে ইয়াংসিকিয়াং, যেটা এশিয়ারও সবচেয়ে বড় নদী। এবং এখানে ইয়ারলাং সাংপোতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু হয়েছে, যেটা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসটা এই জায়গাতে, এই জিনিসটা আপনারা একটু নোট করে নিতে পারেন। বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তিনি নিহত হয়েছিলেন 16 জুলাই। এরপর বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটা? প্রেস কাউন্সিল। প্রেস কাউন্সিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা এবং একই সাথে এটার গঠিত হয় দেখেন কোন সালে? প্রেসের স্বাধীনতা রক্ষা এবং সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান উন্নয়ন ও মান সংরক্ষণের উদ্দেশ্যে 1974 সালে প্রেস কাউন্সিল অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠিত হয়। তো পরীক্ষা আসতে পারে যে প্রেস কাউন্সিল কখন গঠিত হয়? 1974 সালে। তারপর পরের প্রশ্নে চলে যাচ্ছি। 57 নম্বর প্রশ্ন দেখেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝানো হয়? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে বোঝানো হয় কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। এটা হয়তো বিসিএস লিখিত পরীক্ষায় এসেছিল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে। অর্থাৎ একটা দেশের মধ্যে যখন কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ে কিন্তু সেই অনুযায়ী কাজ থাকে না, এটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে পারি। আর কর্মক্ষম মানুষের যে বয়স সীমা সেটা হলো 15 থেকে 64 বছর। এরপর দেখেন, ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? সাঁওতাল জনগোষ্ঠী হচ্ছে অস্ট্রো এশিয়াটিক মুন্ডা প্রজাতির অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে আরও কিছু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে, আপনারা এটা পড়ে নিতে পারেন। বিস্তারিত ব্যাখ্যাটা দেখলে হয়তো আপনারা আরও কিছু জিনিস আপনাদের ক্লিয়ার হবে। তারপর পরের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে তিনি ব্রিটিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। লর্ড কর্নওয়ালিস সম্পর্কে আরও কিছু তথ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 7 ইয়ার্স ওয়ার, এটার অত্যন্ত অভিজ্ঞ একজন সৈনিক ছিলেন তিনি। তার পিতার আর্ল উপাধি ও অন্যান্য পদবি উত্তরাধিকার সূত্রে তিনি লাভ করেন। আচ্ছা, তারপর 60 নম্বর প্রশ্নে আমি যাচ্ছি। 60 নম্বর যে প্রশ্নটা সেটা হলো এইখানে,
আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠন ছিল? মুসলিম লীগ। দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা হচ্ছে মুসলিম লীগ। এরপর হলো গিয়ে এখানে কিছু ব্যাখ্যা রয়েছে, আপনারা এগুলো একটু দেখতে পারেন। আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব 1939 সালে তিনি দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। পরবর্তী বছর লাহোরে মুসলিম লীগের ঘোষণায় এই প্রতিধ্বনি পুনর্ব্যক্ত হয়। 1940 সালে 23শে মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এরপর আমরা চলে যাব পরের অংশে। পরের অংশে হচ্ছে 61 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের অন্তর্ভুক্ত। এটাও আমি একই সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার এখানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। 4 এপ্রিল 1949 সালে এটি প্রতিষ্ঠিত হয়, এখানে উল্লেখ করা হয়েছে। তারপর পরের প্রশ্ন 62 নম্বর প্রশ্ন, বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটা দেশ। আইসিসিপিআর এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এবং এটা প্রতিষ্ঠিত হয়, এটা হলো আপনার জাতিসংঘের আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার এক চুক্তি। গৃহীত হয় 1966 সালে, কার্যকর হয় 23শে মার্চ 1976। আর আমি এখানে আরও কিছু বিস্তারিত আছে তথ্য, আপনারা পড়ে নিতে পারেন। তারপর আমি পরের প্রশ্নে চালাবো। 63 নাম্বার প্রশ্নটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। 63 নম্বর প্রশ্ন দেখেন, গ্রিনল্যান্ড কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? ডেনমার্ক। খুবই সহজ, এটা বহুবার পরীক্ষায় এসেছে, তো এটা সম্পর্কে আমি আর বিস্তারিত বলছি না। বাংলাদেশের তারপর 64 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এটা কে বলেছেন? এটা বলেছেন লরেন্স জিরিং। লরেন্স জিরিং অধ্যাপক, তিনি এই মন্তব্যটা করেছিলেন, এবং এর সাথে কিছু ব্যাখ্যা দেখতে পাচ্ছেন। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা পড়ব। 65 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটা? ইউএনটিএসও, ইউনাইটেড নেশনস ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন, জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী বাহিনী। এরপর পরের প্রশ্নে যাচ্ছি। 66 নাম্বার প্রশ্ন। আচ্ছা, এটা যাওয়ার আগে আরেকটা জিনিস বলি, এখানে একটা জিনিস উল্লেখ করার মতো। 1948 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। 1948 সালে সংঘটিত প্রথম আরব ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, পরীক্ষায় আসতে পারে। তারপরে হচ্ছে নাম্বার 66, প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তি। বহুবার প্রশ্ন এসেছে, বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এটা। প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে 1919 সালের 28শে জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। এটা হচ্ছে ফ্রান্সের ভার্সাই প্রাসাদের হল অফ মিরর্সে স্বাক্ষরিত হয়েছিল। এবং একই সাথে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি হলো আপনার 28শে জুলাই 1914 সালে শুরু হয়, এবং 11 নভেম্বর 1918 সালে এটা সমাপ্ত হয়। যুদ্ধের ফলাফল মিত্রশক্তির বিজয়। এখানে অক্ষশক্তি কারা ছিল দেখেন? জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য, বুলগেরিয়া। আর মিত্রশক্তি ছিল সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান। তো এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এখানে যে তথ্যগুলো রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে 67 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন দিয়েছিলেন? হ্যারি এস ট্রুম্যান। হ্যারি এস ট্রুম্যান টোটাল হচ্ছে 8 বছর ক্ষমতায় ছিলেন। তিনি এফ.ডি. রুজভেল্টের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতিতে উপনীত হন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে শীতল যুদ্ধের উত্থান পর্যন্ত কাজের নেতৃত্ব দেন। এরপরে 68 নম্বর প্রশ্নে আমি চলে যাচ্ছি। 68 নাম্বার প্রশ্ন যেটা দেখেন, ওডিএস, ওজোন ডিপ্লেশন সাবস্টেন্স, ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? মন্ট্রিল প্রোটোকল। বিভিন্ন প্রোটোকলগুলো আপনারা পড়ে নেবেন, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, কার্টাগোনা প্রোটোকল, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখানে ছোট করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমি এটা পড়ছি না, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। চুক্তি গৃহীত হয় 16 সেপ্টেম্বর 1987 সালে এবং কার্যকর হয় 1 জানুয়ারি 1989 সালে। স্থান মন্ট্রিল, কানাডা। এরপর পরের প্রশ্ন, আফিম যুদ্ধে কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়? চীন ও ব্রিটেন। চীন ও ব্রিটেন বা ইংল্যান্ডের মধ্যে আফিম যুদ্ধ সংঘটিত হয়। প্রথম যুদ্ধে দেখেন চীনারা পরাজিত হয় এবং 1842 সালে নানকিং চুক্তি স্বাক্ষর করে। নানকিং চুক্তি কাদের মাধ্যমে, কার মধ্যে? চীন এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। তারপর আমি হচ্ছে 69 নাম্বার যে প্রশ্নটা, এটা থেকে প্রশ্ন আসার মতো অনেকগুলো তথ্য এখানে রয়েছে। তারপর আমি পরের প্রশ্নে যাচ্ছি। 70 নাম্বার প্রশ্ন। 70 নাম্বার প্রশ্ন যেটা, কেপ ভার্দে দ্বীপ রাষ্ট্রটা কোথায় অবস্থিত? পশ্চিম আফ্রিকাতে। কেপ ভার্দ দ্বীপ রাষ্ট্রটা পশ্চিম আফ্রিকায় অবস্থিত।
রাজধানী হচ্ছে প্রায়া। সরকারি ভাষা পর্তুগিজ, মুদ্রাকে ভার্দিও এস্কুডো। এরপর 71 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয়? ওয়েস্টার্ন সাহারা জাতিসংঘের সদস্য নয়। জাতিসংঘের মোট হচ্ছে 193টা দেশ হচ্ছে জাতিসংঘের সদস্য, এবং আপনার জাতিসংঘের সম্পর্কে একটু বিস্তারিত বলা হয়েছে। বর্তমান সদস্য 193, প্রতিষ্ঠাকালীন সদস্য 51টি, সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। সদর দপ্তর হচ্ছে ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অফিসিয়াল ভাষা 6টি, কার্যকরী অফিসিয়াল ভাষা 2টা, ফ্রেঞ্চ এবং ইংলিশ। নিম্নোক্ত কোন দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? 4টা অপশন এখানে আছে। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট, এটার সদস্য নয় হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। আর এটা ইউরোপিয়ান ইউনিয়ন কোন চুক্তি অনুযায়ী গঠিত হয়েছিল? ম্যাস্ট্রিক্ট চুক্তি, এটা মনে রাখবেন। এটা যদিও এখানে এই যে এখানে উল্লেখ করা হয়েছে, ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়েছিল। বর্তমানে এটার সদস্য দেশ 32টা দেশ আমার যতটুকু জানি। ইউরোপিয়ান ইউনিয়নের মোট হচ্ছে 32টা দেশ হচ্ছে এটার সদস্য। সরি, 32টা না, 27 এখানে উল্লেখ আছে। 27টি দেশ, বর্তমানে 27টি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। আর 18 এপ্রিল 1951 সালে প্যারিসে এক চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান কয়লা ও ইস্পাত পরিষদে ইসিএসই গঠিত হয়। ইসিএসই এটাও ইম্পর্ট্যান্ট। এরপর আমি চলে যাচ্ছি, আচ্ছা আরেকটা জিনিস বলি, শ্যানজেনভুক্ত দেশ কয়টি? শ্যানজেনভুক্ত দেশ হচ্ছে 29টি। আর শ্যানজেন শহরটা কোথায় অবস্থিত? লুক্সেমবার্গ। এরপর হলো পরের প্রশ্ন, নিম্নের কোন দেশটি 5 আইসের অন্তর্ভুক্ত নয়? ফ্রান্স হচ্ছে 5 আইসের অন্তর্ভুক্ত নয়। 5 আইস কারা কারা আছে একটু বলে ফেলি। 5 আইস মানে 5টা দেশকে বোঝানো হচ্ছে। 5 আইস হচ্ছে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড। এরপর হচ্ছে গিয়ে ব্রুসা সম্পর্কে একটু বলি। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ব্রুসা চুক্তি। 1943 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি সমবায় গোয়েন্দা চুক্তি গঠন করে, যেটা ব্রুসা নামে পরিচিত। ব্রিটিশ আর ইউএসএ একই সাথে মিলে এটা করেছিল 1943 সালে। এরপর 74 নম্বর প্রশ্ন, কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের অন্যতম কারণ। অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই উক্তিটি তুলে ধরেছিলেন? ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম এই বইটাতে তিনি এই কথা সম্পর্কে বলেছেন। 1998 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। তারপর পরের প্রশ্ন, 75 নম্বর প্রশ্ন, নিচের কোন রাষ্ট্রটি কোঅপারেশন অর্গানাইজেশন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর অন্তর্ভুক্ত নয়? আজারবাইজান। আজারবাইজান এই প্রতিষ্ঠানের সদস্য নয়। তাইলে কারা কারা সদস্য আছে একটু পড়ে ফেলি। এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের টোটাল সদস্য দেশ বর্তমানে 10টি, এখানে উল্লেখ করা হয়েছে। মোট সদস্য দেশ কয়টি? 10টি। আর এটা এখানে কারা কারা আছে একটু পড়ি। রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ। এবং সর্বশেষ সদস্য হচ্ছে বেলারুশ। বর্তমান মহাসচিব নুরিয়ান ইয়ারমেকাইভ। 2টি পর্যবেক্ষক রাষ্ট্র আফগানিস্তান এবং মঙ্গোলিয়া। এটা সম্পর্কে আপনারা অন্য বই থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন, কিংবা আমিও চেষ্টা করব পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা দেখানোর জন্য। ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? এটা স্বাক্ষরিত হয়েছিল 1960 সালে। এখানে উল্লেখ করা হচ্ছে 1960 সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, কিন্তু পরবর্তীকালে এটা বাতিল হয়ে যায়। তারপর আমি পরের প্রশ্নে যাচ্ছি, 77 নাম্বার প্রশ্ন। 77 নাম্বার যে প্রশ্ন, এটা হলো হালিমা ইয়াকুব কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সিঙ্গাপুর। হালিমা ইয়াকুব 2017 সালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হন এবং 2023 সালে তিনি তার দায়িত্ব শেষ হয়। এরপর 2023 সালে ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান শানমুগার্ত নাম হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হন। এরপর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? পাকিস্তান মুসলিম লীগ। বর্তমানে যিনি ক্ষমতায় আছেন পাকিস্তান মুসলিম লীগের সদস্য। আচ্ছা, এরপর এখানে আরও কিছু উল্লেখ করা হয়েছে। তিনি বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং 2024 সাল থেকে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর আমি চলে যাব 79 নম্বর প্রশ্নে। 79 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হলো, তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর প্রতিষ্ঠাতাকে? আবদুল্লাহ ওচালান। আবদুল্লাহ ওচালান কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর প্রতিষ্ঠাতা, এবং এটা প্রতিষ্ঠিত হয় 1978 সালে। আবদুল্লাহ ওচালানের নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয়। তারপর 80 নাম্বার প্রশ্ন, প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়েছিল? চীন দেশে। এটা কিন্তু আরও বিভিন্ন পরীক্ষায় এসেছে। চীনে প্রথম সিভিল সার্ভিসের ধারণা তৈরি হয়। আচ্ছা, এরপর কিছু ব্যাখ্যা এখানে রয়েছে। চীনে সিভিল সার্ভিসের চাকরিকে কি বলা হয়? দেখেন, আয়রন রাইস বোল বলা হয়।
আচ্ছা, সম্ভবত এটাই হচ্ছে শেষ প্রশ্ন ছিল, আর কোনো প্রশ্ন এখানে উল্লেখ নেই। বাকি যে প্রশ্নগুলো ম্যাথের প্রশ্ন, যেগুলো আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেখালাম এখানে সবগুলো হচ্ছে লাইভ এমসিকিউ এর সৌজন্যে। এখানে আমি লাইভ এমসিকিউর ক্রেডিট, অল ক্রেডিট গোজ টু লাইভ এমসিকিউ। আর আমার উপস্থাপনাটা যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।